গুড ইভিনিং। দেখো আজকে মেনলি হচ্ছে কেপিএসআই যারা হচ্ছে প্রিলি পরীক্ষা যেটা 28 তারিখে দিয়েছো তাদের মেনের জন্য মানে স্পেশাল মেনের কোর্স। এবার একটা জিনিস যে এসআই তারপর হচ্ছে ক্লার্কশিপ মিসলেনিয়াস বা একই রকমের, সেই কারণের জন্য এই যে ক্লাসটা ইংরেজি সেটা সবাই পাবে। কিন্তু আমি আজকে যেটা কথা যেগুলো বলবো কিন্তু সব কেপিএসআই মেন হিসাবে বলবো। কিন্তু বেসিক ইংলিশের ক্লাস যেহেতু সেটা সবাইকে অনেক স্টুডেন্টই মানে অন্যান্য যারা ক্লার্কশিপ আছো বা হচ্ছে আপকামিং ডব্লিউপিএসআই আছে তারাও পড়তে পারছে আজকের ক্লাসটা। কিন্তু যে কথাগুলো এখন বলবো সেটা হচ্ছে কেপিএসআই মেনদেরকে উদ্দেশ্য করেই শুধু বলবো, মানে কিভাবে কি টার্গেট করবে। এবার যারা কনফিউশনে আছো যে প্রিলি পাস করবে কি করবে না, তোমাদেরও কাজে লাগবে, প্লাস হচ্ছে এটাতে না হলে সামনে যদি মেনে পাস করো সেখানেও কাজে লাগবে। আসল কথা হচ্ছে যে ডেসক্রিপটিভ ইংলিশ বা বেঙ্গলি যে পার্টটা আছে সেটাকে তোমাকে রপ্ত করতে হবে, সেটা ক্লার্কশিপ হোক বা এসআই হোক বা মিসলেনিয়াস যাই হোক না কেন। তো দেখো যে আমি মেনের যে সিলেবাস সেটা একটা একটা করে আলোচনা করবো, মানে আজকেই সমস্ত সিলেবাস সব আলোচনা করবো না, মানে আজকে যেহেতু বেঙ্গলি বা ইংলিশ আছে সেই কারণের জন্য বেঙ্গলি ইংলিশটা আজকে আলোচনা করবো, যেদিনকে যেমন আছে সেইভাবে আলোচনা করবো। তবে তার আগে ওভারঅল একটা জিনিস বলতে পারি যে বেশি পড়লেই চাকরি হবে না। মানে তুমি ভাবছো যে প্রচুর অনেক কিছু নোটস ফোটস প্রচুর অনেক কিছু পড়ে নেবে, ওরকম ভাবে মুখস্থ করে হয় না। অর্থাৎ এক তো ডিপেন্ড করছে তুমি এতদিন ধরে স্টুডেন্ট কেমন কি ফাঁকি মেরে এসেছো কিনা, বা কেমন তোমার বেস তৈরি হয়ে হয়ে আছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত, তার উপর এক নম্বর একটা জিনিস ডিপেন্ড করছে। আমি এমন অনেক ক্যান্ডিডেটকে দেখেছি যে এসআই এর পড়েইনি, না পড়েও চাকরি পেয়েছে। না পড়ে বলতে কিরকম বলবে, হ্যাঁ না পড়ে পেয়ে গেল। হ্যাঁ প্রিলিটা মানে আজ থেকে 2-3 বছর আগেকার কথা বলছি, 2020 সালেরটাও কথা বলছি। তখন এতটাও কম্পিটিশন ছিল না প্রিলিতে, তখন 108-10 এরকম কাট অফ হতো প্রিলিতে। তো প্রিলিটা কমপ্লিট করে গেছিল, মেনে বেশি পড়েইনি। হঠাৎ তার মনে হলো সে প্রাইমারি টিচার টিচার ছিল, তো সেই জন্য একবার ভেবেছিল যে করবে না পুলিশ লাইন। তো পরবর্তীকালে আবার ভাবে যে না করব। তো মেনের কিছু দু একটা মক টেস্ট দিয়েছিল আর আমার কাছে কয়েকটা দিন ক্লাস করেছিল, তাতেই সে ক্র্যাক করে গেছিল। তার মানে কিটা কি, সে তার বেসিক জিনিসটা মানে বেসটা প্রথম থেকে তৈরি হয়ে আছে। তো এক নম্বরে যে বেসটা কারো যদি ক্লিয়ার ঠিক হয়ে থাকে তাহলে খুব একটা বেশি খাটতে হবে না। আর একটা জিনিস, জিনিসটাকে ভালো করে বুঝে গেলে পরে বেশি খাটতে হবে না। এবার দেখো যে আজকে বাংলা বা ইংরেজি যেটা আছে, বা আগে সিলেবাসটা বলে দিই তাহলে আমার আরো বুঝতে সুবিধা হবে। আগে সিলেবাসটা বলে দিই। বেঙ্গলি ইংলিশের সিলেবাসটা কিন্তু আজকে বলবো, এইটুকুই কিন্তু আজকে আলোচনা করব। নেক্সট যেদিনকে জিকে থাকবে বা ম্যাথ থাকবে রিজনিং থাকবে সেদিনকে আলোচনা করবো। দেখো যে সিলেবাস যেটা আছে সেটা হচ্ছে ইংলিশ বেঙ্গলি দুটোই 50 নম্বর করে থাকবে মেনে, তাই তো? ইংলিশ বেঙ্গলি দুটোই 50 নম্বর করে থাকবে, ক্লার্কশিপের ক্ষেত্রেও থাকে। তো থাকবে প্রথমে যে রিপোর্ট রাইটিং। এবার এই রিপোর্ট রাইটিং যেটা থাকে, আগে থাকতো কি 15 নম্বর, যেখানে ওয়ার্ড লিমিট বলা থাকতো না, এবং অর থাকতো, মানে দুটোই বলতে পারি যে দুটোর মধ্যে যে কোনো একটাকে করতে হতো। কিন্তু লাস্ট যদি 2020 সাল থেকে দেখো বা তারপরে ডব্লিউপি বা কেপি যেটা হয়েছে, সেখানে কিন্তু অর দেয়নি। সেখানে তোমাকে একটা রিপোর্ট রাইটিং দিয়েছে, রিপোর্ট রাইটিং এর সঙ্গে অর কি দিয়েছে, সেটা হচ্ছে প্রেসিস রাইটিং। এবং সেখানে ক্লিয়ারলি মেনশন করা ছিল যে 100 ওয়ার্ডস এর মধ্যে লিখতে হবে, আর ফুল মার্কস যেটা দেওয়া ছিল সেটা ছিল 10 মার্কস। কিন্তু আমার মনে হয় যে কম্পিটিটিভ এক্সামিনেশনের এই ফরম্যাটটা ঠিক নয়, পুলিশ বোর্ড একটু মাথা পেয়ালা আছে বলে আমার মনে হয়, মানে কোশ্চেন তৈরি করার ব্যাপারে। কারণ কোনো একটা ক্যান্ডিডেটের যদি তোমাকে সবটা চেক করে, মানে ভালো করে দিয়ে চেক করতে হয় তার ইংলিশ বা লিটারেচার নলেজটা, তাহলে রিপোর্ট রাইটিংও তাকে লিখতে দেওয়া উচিত, প্রেসিস রাইটিংও তাকে লিখতে দেওয়া উচিত। কিন্তু যা হোক, এটা ওয়ার করে দেওয়া ছিল। কিন্তু এটা মনে রাখবে যে নেক্সট টাইম কিন্তু নাও হতে পারে, নেক্সট টাইম হয়তো রিপোর্ট রাইটিং বা প্রেসিস রাইটিং দুটোকেই কম্পালসারি করে দেওয়া হতে পারে। তাই আমাদের দুটোই শিখতে হবে। এবার বলি, রিপোর্ট রাইটিং মানে তো এমনটা নয় যে রিপোর্ট রাইটিং তুমি শিখে গেলে আর রিপোর্ট রাইটিং করতে বলে তা নয়। বাংলা আমাদের বুঝতে অসুবিধা হয় না, বাংলা আমাদের ভেতরে মাথায় যদি তথ্য থাকে ইনফরমেশন থাকে তাহলে আমরা লিখে দিতে পারবো। কিন্তু ইংলিশের ক্ষেত্রে তোমার কাছে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন ডেটা থাকা সত্ত্বেও তুমি লিখতে পারবে না, কেন? তার কারণ তুমি সেন্টেন্সই স্ট্রাকচার করতে জানো না, তাহলে কি করে হবে? তাহলে রিপোর্ট রাইটিং হোক বা প্রেসিস রাইটিং হোক, আগে আগে তোমাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স গঠন করা, স্ট্রাকচার করা। ঠিক আছে, সেন্টেন্স স্ট্রাকচার তুমি যদি না করো তাহলে কিভাবে হবে? তাই আগে সেন্টেন্স স্ট্রাকচার শিখতে হবে, আর সেটা শেখার জন্য তোমাকে কি করতে হবে, বেসিক কোন কোন জিনিসগুলো সেটাও আমি বলে দিচ্ছি। সেন্টেন্স শেখার জন্য বা বেসিক ইংলিশ শিখতে গেলে তোমাকে আগে এই জিনিসগুলো রপ্ত করতে হবে। এক নম্বর যেটা সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট চেনা। তারপরে 2 নম্বর হচ্ছে টেন্স চেনা। 3 নম্বর হচ্ছে পার্টস অফ স্পিচ।
4 নম্বর হচ্ছে জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, 5 নম্বর হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা, 6 নম্বর হচ্ছে ক্লজ, 7 নম্বর হচ্ছে ভয়েস চেঞ্জ দ্বারা চেঞ্জ। এই জিনিসগুলো তুমি যদি শিখে যেতে পারো তাহলে তোমার তবেই তুমি নিজে নিজে সেন্টেন্স তৈরি করতে পারবে। তাহলে 1 নম্বর গেল। প্রথম টপিকে কি থাকবে? রিপোর্ট রাইটিং এবং বলবো না, রিপোর্ট রাইটিং এবং প্রেসিস রাইটিংই বলছি, কারণ এবার মনে হচ্ছে যে রিপোর্ট রাইটিং প্রেসিস রাইটিং দুটোকেই হয়তো কম্পালসারি করবে। এবার দেখুন যে টপিক, কোন কোন টপিক গুলোকে করতে হবে। রিপোর্ট রাইটিং এর যে টপিক সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট রাইটিং, মানে যে দৈনিক সংবাদপত্রে প্রকাশযোগ্য, মানে যেগুলো ডেইলি আমাদের নিউজ পেপারে পাবলিশ হয়। যেমন কোনো অ্যাক্সিডেন্টাল কেস হতে পারে, বা হচ্ছে কোনো কোনো জায়গায় কোনো অনুষ্ঠান হয়েছে বা কোনো কর্মসূচি হয়েছে, সেরকম ধরনের সেগুলোকে বলা হয় ডেইলি নিউজ পেপার। বা হচ্ছে ঝড় বন্যা এই সমস্ত জিনিস হয়েছে, মানে স্টর্ম সংক্রান্ত বা রোড অ্যাক্সিডেন্ট বা ফ্লাড বা হচ্ছে বোট ক্যাপসাইজ বা লাইটনিং, সেমিনার অর হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প, সায়েন্স সেমিনার হচ্ছে এক্সিবিশন, গার্বেজ ক্লিনিং বা হচ্ছে ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ, তারপর হচ্ছে ফায়ার, অগ্নিকাণ্ড বা হচ্ছে রাবারি বা হচ্ছে হচ্ছে কোনো ডাকাতি। এডিটোরিয়াল টাইপের মধ্যে কোনগুলো? এডিটোরিয়াল মানে যেটাকে বলা হয় এসে টাইপ, অর্থাৎ একটা প্রবন্ধ আমরা যেভাবে লিখি সেইভাবেই, কিন্তু তোমাকে ওই যে ফরম্যাটটা হয় রিপোর্ট রাইটিং এর সেই জায়গাটা একটু তৈরি করে দিতে হবে। তো 1 নম্বরে যে চাইল্ড লেবার, উইমেন্স এম্পাওয়ারমেন্ট মানে শিশু শ্রম বা হচ্ছে নারীর ক্ষমতায়ন, মানে বর্তমানে এখন নারী অনেকটা এগিয়ে গেছে শিক্ষাক্ষেত্রে বা কর্মক্ষেত্রে যে কোনো জায়গাতে। তারপর হচ্ছে ড্রাগ অ্যাডিকশন, মাদক বিরোধী বা সোশ্যাল সাইট ইম্প্যাক্ট। এই টপিকটা সবসময়তেই বলতে পারো যেটা ট্রেন্ডিং টপিকের মধ্যে থাকে, মানে বারবার এলেও বারবার আসে। তবে হচ্ছে অনলাইন এডুকেশন, এটা নিয়ে এবার মনে হচ্ছে যে আসতে পারে, কারণ এটা নিয়ে একবার এখন আসেনি, সেই 2020-21 সাল থেকেই ভাবছি কিন্তু দেয়নি। 6 নম্বর হচ্ছে এনার্জি কনজারভেশন, গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, ওজন ডিপ্লেশন, এয়ার ওয়াটার সাউন্ড পলিউশন বা হচ্ছে প্লাস্টিক পলিউশন, ইকোসিস্টেম বায়োডাইভার্সিটি। ইকোসিস্টেম বায়োডাইভার্সিটি মানে হচ্ছে জৈব বৈচিত্র্য এবং হচ্ছে বাস্তুতন্ত্র। যদি এইটা একটু হাই লেভেলের, কারণ এগুলো হয়তো ইউপিএসসি বা ডব্লিউবিসিএস আসতে পারে, তবুও হালকা করে করিয়ে রাখবো। করোনা ভ্যাকসিনেশন বা হচ্ছে অ্যাওয়ারনেস অফ মাস্ক ওয়ারিং। 12 নম্বর হচ্ছে বুক ফেয়ার, 13 নম্বর হচ্ছে অ্যানিভার্সারি অফ গান্ধীজি আর নেতাজি, 14 নম্বর হচ্ছে সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে আর হচ্ছে রিপাবলিক ডে। আরো 15 নম্বর দুটো যেটা অ্যাড করে নেবে সেটা হচ্ছে তোমার করমণ্ডল ট্রেন অ্যাক্সিডেন্ট, আর একটা হচ্ছে চন্দ্রযান 3। আরো একটা অ্যাড করে নাও, সেটা হচ্ছে র্যাগিং, যাদবপুর র্যাগিং কেস। এই টপিকগুলো করলে পরে আশা করা যাচ্ছে যে প্রায় প্রতিবারই রিপোর্ট রাইটিং অবশ্যই কমনের মধ্যেই থাকে, আর যদিও বা নাও থাকে, বাই চান্স ধরেই নিলাম যদি নাও পড়ে, তবু জেনে রাখবে যে এই টপিকগুলো শিখে নিতে পারলে তুমি, মানে আসল ব্যাপার ওই যে বললাম সেন্টেন্স স্ট্রাকচার তোমাকে শিখতে হবে, আর তারপরে হচ্ছে এই ফরম্যাটগুলো শিখে গেলে কিছু না কিছু তুমি লিখে আসতে পারবে। আমি সেটাই চাইবো, যে কিছু তুমি যাতে লিখে আসতে পারো। তাহলে 1 নম্বরে প্রথমে গেলো প্রেসিস রিপোর্ট রাইটিং এবং হচ্ছে প্রেসিস রাইটিং। সেটা যেটা আমি বলছি যে রিপোর্ট রাইটিং বা প্রেসিস রাইটিং এ, দেখো এর আগেবার কি হয়েছিল, রিপোর্ট রাইটিং এ তোমার 10 নম্বর ছিল, বা হচ্ছে প্রেসিস রাইটিং এ 10 নম্বর ছিল, মানে অথবা ছিল। তারপরে কি দেওয়া ছিল? ট্রান্সলেশন। ট্রান্সলেশনে 10টা বাক্য দেওয়া ছিল বাংলায় 2 নম্বর করে, মানে হচ্ছে 20। তাহলে 20 আর 10 30 হলো। আর গ্রামার ছিল 20 নম্বরের, মানে এই ছিল 50 মার্কসের ডিভিশন। কিন্তু তার আগের বছরগুলোতে কি হয়েছিল? তার আগের বছরগুলোতে রিপোর্ট রাইটিং এ এসেছিল 15 নম্বর, প্রেসিস রাইটিং এ এসেছিল 10 নম্বর, ট্রান্সলেশনে ছিল 15 নম্বর, আর গ্রামারে ছিল কত? গ্রামারে ছিল 10 নম্বর। এবার কোনো কিন্তু ফিক্সড এখানে আলোচনা, মানে বলে দেওয়া নেই যে রিপোর্টে এই নম্বরই থাকবে কি প্রেসিতে এই নম্বরই থাকবে, সেটা কিন্তু মেনশন করা নেই। ঠিক আছে, সেটা কিন্তু চেঞ্জ হতেও পারে, এটা কিন্তু চেঞ্জ হতেও পারে, এটা মনে রাখবে। যে হয়তো রিপোর্ট রাইটিং এ আবার সে আগেকার মতো 15 নম্বর দিতে পারে, প্রেসিস রাইটিং এ 10 দিতে পারে, ট্রান্সলেশনে 15 দিতে পারে। আবার তার আগেবার 2020 সাল বা তার আগে পর্যন্ত কি আসতো, যেটা ট্রান্সলেশন, সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ টোটালটা দেওয়া হতো। সেই প্যারাগ্রাফটাকে কি করা হতো, বেঙ্গলি টু ইংলিশ বা ইংলি টু, বা হচ্ছে ইংলিশ টু বেঙ্গলি, হয়তো কোনো একটা শর্ট স্টোরি বা হচ্ছে একটা নভেল সেখান থেকে তুলে দেওয়া হতো। কিন্তু বর্তমানে এখন কি করা হচ্ছে, ওয়ান লাইনার টাইপের ট্রান্সলেশন দেওয়া হচ্ছে। তো এখানেও একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সকে তোমাকে আবার টেন্স চিনতে হবে, তার ফরম্যাট জানতে হবে। আর এইগুলো তাহলে আমাদের ডেসক্রিপটিভ রাইটিং এর ব্যাপারে গেল। গ্রামার পোর্শনে কি কি থাকতে পারে দেখে নাও। গ্রামার পোর্শনে তোমার সিনোনিম বা হচ্ছে অ্যান্টোনিম,
তারপর হচ্ছে ইডিয়াম ফ্রেজ, সেন্টেন্স এরর, মানে সিনোনিম অ্যান্টোনিম এটা তো কমন, সবাই যেন এটা আসে। বা যে ইডিয়াম ফ্রেজ দিয়ে আবার কি হচ্ছে যে তোমাকে এমসিকিউ আমরা কি করি যে ইডিয়াম ফ্রেজটার মানে বের করতে হয়, কিন্তু এখানে তোমাকে কি করতে হবে, সেন্টেন্স তৈরি করতে হবে, মানে যে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। মানে যেমন ধরো একটা কোনো একটা দিল কিছু যে ইন এ নাটসেল, কথাটার মানে হচ্ছে সংক্ষেপে, এটা আবার ব্র্যাকেটে বাংলায় সংক্ষেপে বা হচ্ছে ইন ব্রিফ লিখে দিও না, মানে এটার সাহায্যে একটা তোমাকে সেন্টেন্স বানাতে হবে। মানে যেমন হয়তো যদি বলি যে টেল মি এ স্টোরি, টেল মি এ স্টোরি ইন এ নাটসেল, এই সেন্টেন্সটা দেখো গ্রামাটিক্যালি ঠিক আছে, কারেক্ট আছে, তাই তো, যে টেল মি এ স্টোরি ইন এ নাটসেল, কিন্তু তুমি যদি এই সেন্টেন্সটা লিখো তাহলে নাম্বার পাবে না। কেন? তার কারণটা হচ্ছে ইন এ নাটসেল, এই কথাটার মানে ধরে নিতে হবে যে টিচার জানেন না, মানে যিনি চেক করছেন তিনি জানেন না, মানে তাকে বোঝাতে হবে আমাকে সেন্টেন্সের দ্বারা। তাহলে টেল মি এ স্টোরি ইন এ নাটসেল মানে তো বড় করে নাকি ছোট করে আমরা কি করে জানবো যদি না জানা থাকে। কিন্তু যদি এরকম আমরা বলে দিই যে জাস্ট টেল মি দ্য স্টোরি ইন এ নাটসেল, তাও হবে। যে জাস্ট বলছি, জাস্ট মানে শুধু, তাহলে গল্পটা আমাকে শুধু বলো, শুধু লেখা আছে তার মানে কি, সংক্ষেপে। বা এর সঙ্গে আরো যদি যোগ করো যে জাস্ট টেল মি দ্য স্টোরি ইন এ নাটসেল বিকজ আই হ্যাভ নো ইনাফ টাইম, মানে আমার কাছে যথেষ্ট সময় নেই শোনার জন্য, সেই ক্ষেত্রে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সেন্টেন্সটা এইভাবে তৈরি করতে হবে। সেটা কিন্তু মিসলেনিয়াসের ক্ষেত্রেও থাকে। সেন্টেন্স এররের ক্ষেত্রে কি থাকে, সেন্টেন্স এররটাও কিন্তু এখনো পুলিশ লাইনে একবারও আসেনি, যেটা তোমার মিসলেনিয়াসে এসেছে। সেটা কি? সেটাতে হচ্ছে ধরো একটা ভুল বাক্য তোমাকে দিয়ে দিল, সেন্টেন্স একটা ভুল থাকবে, সেই সেন্টেন্সটাকে তোমাকে ঠিক করে রিরাইট করে আবার ঠিক করে লিখতে হবে। সেটা কিন্তু একাধিক ভুলও থাকতে পারে একটা সেন্টেন্সে, সেটা করাটা একটু বেশি কঠিন। এটাকেই টার্গেট করা হচ্ছে, কারণ একটা জিনিস দেখবে পুলিশ বোর্ডের লাস্ট ইয়ারে যা দিয়েছে, মানে নেক্সট ইয়ারে কি করবে, নতুন যেগুলো বাদ গেছে বা বাদ আছে সেই নতুনত্ব কিছু খোঁজার চেষ্টা করে। তো এটাও মনে রাখবে, কারণ সেন্টেন্স এররটা এবার ভীষণ ইম্পর্টেন্ট আছে। প্রিপোজিশনটা বরাবরই আসছে এসেছে। তারপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এগুলো কনভার্ট করা। তো হচ্ছে এই হচ্ছে ইংরেজির সিলেবাস গেল। বাংলা বেঙ্গলি পার্টে কি আছে? বেঙ্গলি পার্টে এতটা বেশি নেই, শুধুমাত্র হচ্ছে রিপোর্ট রাইটিং, মানে হচ্ছে প্রতিবেদন লেখা, এখন একটাই দিচ্ছে প্রতিবেদন, একটাতে হচ্ছে 30 নম্বর, আর হচ্ছে বঙ্গানুবাদ করা, বঙ্গানুবাদে থাকছে 20 নম্বর। এই হচ্ছে ইংলিশ আর বাংলা সিলেবাস। তাহলে আজকে এখন আমরা কি হলো 50, 50, 100 নম্বরের আলোচনা করে নিলাম, এবং দুটোর ক্ষেত্রে কত করে টাইম থাকবে, 1 ঘন্টা করে সময় থাকবে, ইংলিশেও 1 ঘন্টা, বাংলাতেও 1 ঘন্টা। তবে বাংলাতে সময় নিয়ে চাপ হয় না, কারণ অনেক সময় থেকে যায়। বাংলাতে চাইলে আধ ঘন্টাতেই লেখা হয়ে যায়, আধ ঘন্টাও লাগবে না। কিন্তু ইংরেজির ক্ষেত্রে একটু চাপ আছে, কারণ দুটো রাইটিং করা, তারপরে ট্রান্সলেশন করা, আবার গ্রামার করা। তাহলে এই হচ্ছে সিলেবাস, ঠিক আছে। আমরা আস্তে আস্তে ওই সমস্ত রাইটিং এ পরে ঢুকবো। এবার তার আগে যে জিনিসটা বলে দিই, যে বেসিক ইংলিশ শিখতে গেলে কি করতে হবে, সেই ক্লাসটা আমরা আজকে শুরু করে দিচ্ছি। প্রথমেই তো বলে দিলাম যে বেসিক ইংলিশ শিখতে গেলে যার কাছে যে গ্রামার বই আছে, মানে কারো যদি খুবই উইকনেস থাকে, হয়তো খুবই ফাঁকি মেরেছে ছোট থেকে, অতটা গুরুত্ব দাওনি, তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি করে খাটতে হবে। আমি যে জিনিসগুলো ধরিয়ে দেবো, তারপরে বাড়িতেও নিজেকে তৈরি হতে হবে। আর যাদের ক্ষেত্রে ক্লিয়ার আছে, অসুবিধা নেই, কিন্তু এবার আমাকে পড়তে হবে, তাদের ক্ষেত্রে আছে, মনে করলে স্কিপ করতে পারো, বা হচ্ছে একবার রিমাইন্ড বা রিভাইজ করে নিতে পারো। তো প্রথমে আসছি, দেখো যে আমরা বেসিক ইংলিশ শিখতে গেলে কি কি জানতে হবে, সাবজেক্ট, ভার্ব এবং হচ্ছে অবজেক্ট। সাবজেক্টকে আমরা বাংলাতে কি বলি, যে হচ্ছে কর্তা, মানে একটা কোনো সেন্টেন্স, কোনো বাক্যে যে কাজটা করছে, মানে হচ্ছে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো, সেটাকে বলা হচ্ছে সাবজেক্ট। তারপর যে ভার্ব, ভার্ব মানে কি হচ্ছে ক্রিয়াপদ, ক্রিয়াপদটা আশা করি বুঝতে পারবে। আর অবজেক্ট মানে কি, অবজেক্ট মানে হচ্ছে কর্ম। কর্ম বলতে সেই যেমন কর্ম তেমনি ফল, মানে ওই কর্ম ভাববে না। এখানে কর্ম মানে হচ্ছে কি, যে সাবজেক্টের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক, সেটাকেই বলা হচ্ছে কর্ম। সাবজেক্টের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক, সেটাকেই বলা হচ্ছে কর্ম। যেমন হয়তো আমি একটা সহজ সেন্টেন্স তোমাকে বললাম, যে হি গেভ মি এ বুক, তাহলে এই সেন্টেন্সে কে বই দিয়েছে, হি গেভ মি এ বুক, সে আমাকে একটা বই দিয়েছিল, তাহলে কে দিয়েছিল, সে, মানে এটা হচ্ছে সাবজেক্ট। অবশ্যই গিভ বা হচ্ছে গেভ, এটা হচ্ছে ভার্ব।
এবার কর্ম কোনটা, এই সেন্টেন্সে কর্ম কোনটা বলো? দুটোই অবজেক্ট আছে, হ্যাঁ, তাহলে দুটোই এখানে ভার্বের জন্য আছে। দুটোই অবজেক্ট আছে। ভার্বকে কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা আসে সেটাই কর্ম। তাহলে কি বলেছে এখানে বলেই দিয়েছি, দেখো যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো, ঠিক আছে, এটা মনে রাখবে যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাকে বলা হচ্ছে অবজেক্ট। মানে সে আমাকে কি দিয়েছে, আমি যদি তাকে দিয়ে সাবজেক্টে যদি প্রশ্ন করি যে সে আমাকে কি দিয়েছে, কি দিয়ে প্রশ্ন করলাম, কি উত্তর হলো বই, তাহলে বইটা হচ্ছে অবজেক্ট। আবার হচ্ছে আমি যদি এরকম ভাবে বলি যে সে কাকে বই দিয়েছে, সে কাকে বই দিয়েছে, তাহলে কি উত্তর হলো আমাকে বই দিয়েছে। তো হচ্ছে দুটোই হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে মেটেরিয়ালিস্টিক বস্তুবাচক, এটা হচ্ছে মানে পার্সন ব্যক্তিবাচক। তো হচ্ছে দুটোই এখানে অবজেক্ট, এখানে মিও হচ্ছে অবজেক্ট, তারপরে হচ্ছে বুক যেটা এ বুক সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে সবার প্রথমে যেটা কাজ হবে আমরা যখন বঙ্গানুবাদ করব বা হচ্ছে বেঙ্গলি থেকে ইংলিশ যখন করব, দেখবে কারণ বেঙ্গলি ইংলিশ তো আলাদা আলাদা একটু অন্য টাইপ, তাই না? কারণ হয়তো বাংলাতে আমরা শুরুতেই শুরু করে দিই, কিন্তু ইংরেজির ক্ষেত্রে কি করবে যে আগে সাবজেক্টকে চিনবে, তারপরে ভার্বকে চিনবে, তারপরে অবজেক্টকে চিনবে, এইভাবে করবে। সেটা আরো আস্তে আস্তে যখন বলবো ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা নেই। তার আগে আরেকটা জিনিস যেটা নাও সেটা হচ্ছে পার্সন। পার্সন কয় প্রকার? ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন মানে কি হচ্ছে আমি আমরা। সেকেন্ড পার্সন মানে কি, সেকেন্ড পার্সন হচ্ছে তুমি তোমরা। ইউ মানে তুমিও হয় তোমরাও হয়। আর থার্ড পার্সন মানে কি, সে তারা, হি বা সি, তারপরে হচ্ছে দে, তারপরে বাদ বাকি যা আছে অমিত সুমিত যা কিছু আছে সবই হচ্ছে থার্ড পার্সন। এবার টেন্সে ঢোকার আগে একদম বি ভার্ব থেকে আলোচনা করছি। এই বি ভার্ব কোনগুলোকে বলা হয়? বি ভার্ব হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব কোনগুলোকে বলা হয়? যেগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব। অর্থাৎ মেন ভার্ব হচ্ছে যেমন খাই, যায়, ইট, গো, এগুলো হচ্ছে মেন ভার্ব। কিন্তু অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ এগুলোকে কি বলা হয়? সাহায্যকারী ভার্ব। মানে এরা সাহায্য করে। কখন সাহায্য করে? যখন ভার্বে মেন, যখন একটা সেন্টেন্সে একটা বাক্যে যখন মেন ভার্ব থাকে না, মানে মূল ক্রিয়াপদ যখন থাকে না। যেমন দেখো অ্যাম, অ্যাম কথাটার অর্থ কি? অ্যাম কথাটার অর্থ হচ্ছে হই। অ্যাম কথাটার অর্থ কি? সেটা হচ্ছে হই। মানে সাধারণত এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বর্তমানে আই এর পরেই বসে। যেমন হচ্ছে আমি একজন আত্মনির্ভর ব্যক্তি, আমি একজন আত্মনির্ভর ব্যক্তি। বাংলা ইংরেজির মধ্যে তফাৎ কি এটাই, যে এখানে বাংলায় দেখো ক্রিয়াপদ উহ্য আছে, বাংলায় ক্রিয়াপদ উহ্য থাকতে পারে, কিন্তু ইংরেজিতে ক্রিয়াপদকে উহ্য রাখা যাবে না। ঠিক আছে, এটাই পার্থক্য, যে বাংলায় ক্রিয়াপদ উহ্য থাকতে পারে কিন্তু ইংরেজিতে সেটাকে উহ্য রাখা যাবে না। এখানে কি উহ্য আছে? যে আমি হই একজন আত্মনির্ভর ব্যক্তি, তাই তো হই কথাটা লেখা নেই, এবং বাংলাতে সেটা লেখা উচিত না, বাংলাতে সেটা লেখা উচিত না। এটাই হচ্ছে বাংলা ইংরেজির মধ্যে পার্থক্য। তাহলে কি লিখবো? যে আমি একজন আত্মনির্ভর ব্যক্তি, তার মানে হচ্ছে আমি হই একজন আত্মনির্ভর ব্যক্তি। এই যে আই অ্যাম এ সেলফ রিলায়েন্ট, তাই তো, আত্মনির্ভর বলছে মানে হচ্ছে সেলফ রিলায়েন্ট পার্সন, সেলফ রিলায়েন্ট পার্সন। তারপরে ইজ মানে কি হচ্ছে? ইজ যেটা, ইজ কথাটার অর্থ হচ্ছে হয়, ওটা হচ্ছে হই, হস্যই, মানে আয়ের পরে বসলো। আর ইজ যেটা সেটা হচ্ছে হয়। এটা সাধারণত কি হচ্ছে, যে ইজ যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেই সিঙ্গুলার যদি বোঝায়, মানে এক বচন যদি হয় তখন সেখানে ইজ হয়। যেমন হচ্ছে সে খুব বর্বর, ঠিক আছে, বর্বর মানে কি? বর্বর মানে হচ্ছে নিষ্ঠুর, মানে যেটা বারবেরিয়ান বলা হয়, বা হচ্ছে ডিবচ বলতে পারো, সেটাকে বলা হয়। তাহলে এখানে কি হবে? সে হয় খুব বর্বর, মানে হয় যে কথাটা সেই কথাটা উচ্চ আছে। তো কি হবে? হি ইজ ভেরি, হি ইজ ভেরি বারবেরিয়ান বলতে পারো। বার কি হয় বর্বর ইংরেজি? বর্বর স্যার ইংরেজি রুরাল আলোচনা ইউজ চেনো? হয় কিছু কিছু ক্ষেত্রে, রুরাল গ্রাম্য এরকম ইউজ। হ্যাঁ, আর একটা বারবেরিয়ান বা তুমি ক্রুয়েল বলতে পারো, ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর। বার একটা আছে ব্রুটাল, ঠিক আছে, ব্রুটাল, স্যার ব্রুটাল মানে হচ্ছে আনসিভিলাইজড নিষ্ঠুর। হতে পারে। হ্যাঁ, বা হচ্ছে আনসিভিলাইজড, সিভিলাইজ থেকে হচ্ছে আনসিভিলাইজড। এইগুলো কেন বলছি, এগুলো আলোচনা করছি তার কারণটা হচ্ছে দেখবে হয়তো সিনোনিমেও কাজে লেগে যেতে পারে। ঠিক আছে, এইগুলো সিনোনিমেও তোমার কাজে লাগবে।
নেক্সট দেখো যে আর আর মানে কি, আর কথাটার মানে হচ্ছে হয়, কিন্তু এটা যেমন ইজ সিঙ্গুলারের ক্ষেত্রে হয়, কিন্তু প্লুরালের ক্ষেত্রে আর কি হবে, প্লুরাল এবং হচ্ছে ইউ। যদি ইউ হয় ইউ, ইউ এর পরে আর হবে, এবং হচ্ছে বহু বচন যদি থাকে তাহলে হচ্ছে আর হবে। যেমন এখানে কি আছে যে তারা খুব পরিশ্রমী, তারা খুব পরিশ্রমী মানেই কি যে তারা হয় খুব পরিশ্রমী, তাহলে হচ্ছে দে আর ভেরি, পরিশ্রমীকে কি বলা হয়, হার্ড ওয়ার্কিং। দে আর ভেরি হার্ড ওয়ার্কিং। বা হার্ড ওয়ার্কিং এর আরেকটা সিনোনিম আছে যেটা, সেটাকে কি বলা হয়, ইন্ডাস্ট্রিয়াস। ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমী। এবার দেখো ওয়াজ। ডিলিজেন্টও তো হয়। হ্যাঁ, ডিলিজেন্ট। ওয়াজ, ওয়াজ মানে কি হচ্ছে দেখো ছিল, অর্থাৎ এটা আমরা কি করব, পাস্ট টেন্স অর্থে ব্যবহার করব, ছিল। যেমন হচ্ছে রত্নাকর দস্যু একজন কুখ্যাত ডাকাত ছিলেন। ঠিক আছে, রত্নাকর দস্যু একজন কুখ্যাত ডাকাত ছিলেন। তাহলে কি করব, যে রত্নাকর ওয়াজ এ, কুখ্যাতকে ইংরেজিতে কি বলা হয়, ইনফেমাস। নটোরিয়াস। ঠিক আছে, তাহলে হচ্ছে নটোরিয়াস, ডাকাত হচ্ছে কি, রবার্ট। নেক্সট কি আছে, ওয়ার। ওয়ার মানে কি হচ্ছে, ওয়ার মানে হচ্ছে ছিল। এটা হচ্ছে এই ওয়াজ যেটা গেল সেটা কি হচ্ছে, সিঙ্গুলার, মানে এক বচন যদি হয় এক বচনের ক্ষেত্রে ওয়াজ হবে, সেরকমই প্লুরালের ক্ষেত্রে যদি হয় তখন হচ্ছে ওয়ার হবে। যেমন শিশুগুলি খুব অসহায় ছিল, তো কি করবো, দ্য চিলড্রেন। দেখো চিলড্রেন ওয়ার্ডটা এমন হচ্ছে কি যে দেখতে সিঙ্গুলারের মতো লাগছে, কিন্তু আদতে কি, এটা তো প্লুরাল। দ্য চিলড্রেন কি করবো, ওয়ার। দ্য চিলড্রেন ওয়ার ভেরি হেল্পলেস। নেক্সট কি আছে, হ্যাভ, হ্যাজ যে চলে আসছি। হ্যাভ কথার অর্থ কি হচ্ছে, আছে। হ্যাজ মানে হচ্ছে কি, আছে। হ্যাভ মানে হচ্ছে আছে, হ্যাজ মানে হচ্ছে আছে। তো হ্যাভ কখন বসে, হ্যাভ হচ্ছে আই, ইউ, এবং হচ্ছে প্লুরাল যদি থাকে তবে হচ্ছে হ্যাভ বসবে তারপরে। আর হ্যাজ মানে হচ্ছে আছে, এটা কি হবে, সিঙ্গুলারের পরে হচ্ছে হ্যাজ বসে। এবার এখানে আর একটা জিনিস মনে করিয়ে দিই, সেটা হচ্ছে বাংলায় কি হচ্ছে যে যেমন আমি থেকে আমার, তাই তো, আমি থেকে আমার, সেরকম কি হবে, তুমি থেকে তোমার, তুমি থেকে তোমার, সে থেকে কি হবে, তার, তারা থেকে তাদের, আর আমরা থেকে আমাদের। আমরা থেকে আমাদের। তার মানে যদি বলি যে আমার আছে, যদি বলি আমার আছে, তাহলে কি থেকে আসছে আমার, আমার আসছে আমি থেকে। তার মানে কিন্তু মাই হ্যাভ নয়, কি হবে, আই হ্যাভ। মানে আই হ্যাভ মানে হচ্ছে আমার আছে, তোমার আছে মানে হচ্ছে ইউ হ্যাভ, তাদের আছে মানে হচ্ছে দে হ্যাভ। এই জায়গাটা আশা করি সবারই ক্লিয়ার আছে, তাও একবার মনে করে দিলাম। তাহলে কি আছে, যে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর হওয়ার ইচ্ছে আছে আমার। কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর হওয়ার ইচ্ছে আছে আমার। তার মানে তোমাকে এটাকে সাজিয়ে নিতে হবে। এই যে প্রথমে যে একটা বলছিলাম যে বাংলা ইংরেজি একটু আলাদা কেন, তার কারণটা হচ্ছে এখানে প্রথমে লেখা যে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর হওয়ার ইচ্ছে আছে আমার, কিন্তু যখন বলেছি যে এটাকে ইংলিশে ট্রান্সলেট করবে, তখন সবার প্রথমে কি করবে, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে নেবে। অর্থাৎ আমার আছে, এইটুকু জায়গায় প্রথমে লিখতে হবে যে আমার আছে ইচ্ছা কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর হওয়ার। তাহলে কি হবে, আমার আছে, তাই তো, তাহলে আই হ্যাভ। তাহলে আই হ্যাভ, এই যে ইচ্ছে যেটা আছে, ইচ্ছে মানে যে তোমাকে উইল বা ইন্টেনশন আনতে হবে তার ব্যাপার নেই। আই হ্যাভ এ ড্রিম বলতে পারো, আমার স্বপ্ন আছে, মানেই একই মানে, যে আই হ্যাভ এ ড্রিম। আই হ্যাভ এ ড্রিম টু বিকাম, হওয়া, তাই তো, হচ্ছে টু বিকাম সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর ইন কলকাতা পুলিশ, ইন কলকাতা পুলিশ, সংক্ষেপে এখানে কেপি লিখে দিলাম। তাহলে আমার আছে একটা স্বপ্ন, আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ ড্রিম টু বিকাম সাব ইন্সপেক্টর ইন কলকাতা পুলিশ। নেক্সট দেখো কি আছে, তার একটি সুন্দর বাড়ি আছে। মানে কি, তার আছে, তার আছে একটি সুন্দর বাড়ি। তাহলে কি হবে, হি হ্যাজ। তাহলে হি হ্যাজ এ বিউটিফুল হাউস।
পরেরটা তোমরা বলবে। এটা আমি বলেই দিচ্ছি যে হ্যাড, যেটা হ্যাড মানে হচ্ছে ছিল, ওই একই জিনিস আই হ্যাভ ইউ হ্যাভ এর মতোই, কিন্তু এটা যখন পাস্ট টেন্স হবে তখন পাস্টের ক্ষেত্রে কোনো ধরা বাঁধা কিছু নেই, পাস্টে বললে যা হবে সবের পরেই হ্যাড বসবে। যে একটা সময় আমার উদ্যান পালনের শখ ছিল, তোমরা একটা তৈরি করো। তাহলে ওয়ান্স করতে পারো, একটা সময় ওয়ান্স, বা একদা যেটাকে আমরা বলি ওয়ান্স। আমার শখ ছিল, কি হবে? আমার শখ ছিল, মানে আমার ছিল শখ, তাহলে কি হচ্ছে আই হ্যাড এ, শখকে কি বলি? হবি। ঠিক আছে, আই হ্যাড এ হবি। কিসের? উদ্যান পালনের, তাহলে হবি অফ কিসের? গার্ডেনিং, গার্ডেন বলতে পারো, বা হচ্ছে উদ্যান পালনকে ইংরেজিতে কি বলা হয়? হর্টিকালচার। 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 মানে গার্ডেনিং বলতে শুধু বাগান টাইপের এরকম বোঝায়, কিন্তু উদ্যান পালন কথাটার মানে হচ্ছে ফুল, শাক সবজি চাষ, টোটালটাকে উদ্যান পালন বলা হয়। তাহলে আমাদের বি ভার্ব কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার চলো আমরা চলে যাই যে টেন্সে। আশা করি টেন্স সবাই জানো যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটে ভাগে ভাগ করা যায়, প্রত্যেকটা চারটে করে ভাগ আছে, সেই জন্য আমরা ডিরেক্ট কি করছি যে প্রেজেন্ট ইনডিফিনাইটে চলে আসছি, এবং এই টেন্সটাকেই খুব ভালো করে পড়তে হবে। প্রেজেন্ট ইনডিফিনাইট মানে কি হচ্ছে যে বর্তমানের সাধারণ ঘটনা, বর্তমানের সাধারণ ঘটনা, অর্থাৎ প্রতিদিনের জীবনে আমাদের যা কিছু ঘটে সেইগুলোকে আমরা কি বলি? যে প্রেজেন্ট ইনডিফিনাইট। এইখানে কি হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এই জায়গাটা ভালো করে বুঝে যাও, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, মানে এক বচন যদি বোঝায়, তবেই কি হচ্ছে ভার্বের সঙ্গে কি বসবে? এস অথবা ইএস যুক্ত হবে, ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত হবে। আর এখানে আর একটা জিনিসও মনে রেখে দেবে যে ইচ, এভরি, নান, ইচ, এভরি, নান, এই সমস্ত জিনিসগুলো কি হচ্ছে? সর্বদা সিঙ্গুলার হয়, এগুলো সর্বদা সিঙ্গুলার হিসেবে বিবেচনা করা হয়। তো কয়েকটা আগে এক্সাম্পল আমরা করে নিই, তারপরে আমরা কিভাবে নেগেটিভ করবে, ইন্টারোগেটিভ করবে সেইগুলো বলবো। যেমন প্রেজেন্ট ইনডিফিনাইটের উদাহরণ কি হচ্ছে? প্রতিদিনের যেগুলো সাধারণ ঘটনা, মানে যেমন আমি প্রতিদিন বিকেলবেলা নদীর তীরে ঘুরতে যাই, কি নদীর ধারে ঘুরতে যাই। ছেলেগুলোর প্রত্যেকে প্রতিদিন বিকেলবেলা মাঠে খেলা করে। সে প্রতি রবিবার ক্রিকেট খেলতে পছন্দ করে। নদী সমুদ্র অভিমুখে প্রবাহমান। আমি গল্প লিখি। এই সমস্ত জিনিস কি? এগুলো সব প্রেজেন্ট ইনডিফিনাইট, কারণ এগুলো সাধারণ ঘটনা, বর্তমানের সাধারণ ঘটনা যেগুলো, সেগুলোই হবে প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে প্রথমটা কি আছে দেখো, যে আমি প্রতিদিন বিকেলবেলা নদীর তীরে ঘুরতে যাই। তাহলে সাবজেক্ট কোনটা আমাদের? আমি, তাই তো, আমি, আই হলো। এবার ভার্ব আমাকে খুঁজে নিতে হবে এখানে। ভার্ব কোনটা? যে ঘুরতে যাওয়া। ঘুরতে যাওয়া মানে কি? ভিজিট করা, বা হচ্ছে পরিদর্শন করতে যাওয়া, বা গো হিসাবে বলতে পারো। তো হচ্ছে ভিজিট যদি বলি তো হচ্ছে আই ভিজিট। এখানে আবার ভিজিটস করে দিও না, কারণ আই তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়, ফার্স্ট পার্সন। যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তবে ভার্বের শেষে এস বাই এস বসবে। তাহলে যে আই ভিজিট কোথায় আছে? যে আমি প্রতিদিন বিকেলবেলা নদীর তীরে ঘুরতে যাই, তাহলে আই ভিজিট টু ব্যাঙ্ক অফ রিভার, টু ব্যাঙ্ক অফ রিভার, নদীর তীরে, এভরি ডে, বিকেলবেলা, এভরি ডে ইন আফটারনুন। ছেলেগুলোর প্রত্যেকে প্রতিদিন বিকেলবেলা মাঠে খেলা করে। তাহলে এটা তোমরা বলে দেখি, ছেলেগুলোর প্রত্যেকে বিকেলবেলা মাঠে খেলা করে। ঠিক আছে, দেখো ঠিকই বলে ভুল করলে, কারণ এখানে আমি এই জন্যই স্মরণ করিয়ে দিলাম আগে, যে ইচ, এভরি, নান, এইগুলো সর্বদা কি বলেছি? সিঙ্গুলার হিসেবে বিবেচনা করা হয়, মানে এগুলো সর্বদা সিঙ্গুলার। মানে ছেলেগুলোর এটা শুনে মনে হচ্ছে, হ্যাঁ এবার মাইকটা বন্ধ করো, ছেলেগুলোর এটা শুনে মনে হচ্ছে প্লুরাল, কিন্তু প্রত্যেকে কথাটা যদি থাকে তার মানেই সিঙ্গুলার, কারণ তাদেরকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা হিসেবে বলা হচ্ছে। তাই কি হবে? ইচ অফ দ্য বয়েজ, ইচ অফ দ্য বয়েজ, অর্থাৎ ছেলেগুলোর প্রত্যেকে, বয়েজটাকে ডিনোট করছে না, ইচ কথাটাই ডিনোট করছে, ছেলেগুলোর প্রত্যেকে মানে আলাদা আলাদা করে বলছে, তাই এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসাবেই ধরা হবে। ইচ অফ দ্য বয়েজ প্লেজ, ইচ অফ দ্য বয়েজ প্লেজ এভরি ডে, এভরি ডে in afternoon in the field, in the field.
সে প্রতি রবিবার ক্রিকেট খেলতে পছন্দ করে। সে প্রতি রবিবার ক্রিকেট খেলতে পছন্দ করে। তাহলে কি হবে? হি লাইকস করতে পারো বা হচ্ছে লাভস করতে পারো, যে হি লাভস ক্রিকেট খেলতে। যখন ইনফিনিটিভের ব্যবহার করাবো তখনও বলবো, তার এখনো জেনে রাখো যে এখানে দুটো ভার্ব আছে, যে সে প্রতি রবিবার ক্রিকেট খেলতেই পছন্দ করে। অর্থাৎ এখানে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে পছন্দ করা, এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব মানে যে সমাপিকা ক্রিয়া, আর একটা যেটা আছে খেলতে, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব অর্থাৎ অসমাপিকা ক্রিয়া। তো ওটাই যেটা হবে সেটা কি করব আমরা, টু দিয়ে মানে ইনফিনিটিভ দিয়ে করব। মানে হি লাভস টু প্লে ক্রিকেট। হি লাভস টু প্লে ক্রিকেট প্রতি রবিবার। তাহলে কি হচ্ছে? এভরি সানডে। Each Sunday. এভরি সানডে। নদী সমুদ্র অভিমুখে প্রবাহমান। ঠিক আছে, নদী সমুদ্র অভিমুখে প্রবাহমান। এই সেন্টেন্সটাতে বলা তো যে কোনটা কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটা সাবজেক্ট ভালো করে আছে, কি বলেছে? সমুদ্রটা হবে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করো। কি সমুদ্র অভিমুখে, কি কি প্রবাহমান। ঠিক আছে, ওরকম তো হচ্ছে না, মানে কাকে দিয়ে তো হচ্ছে না। ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে অবজেক্ট নেই। মানে হচ্ছে নদী সমুদ্র অভিমুখে প্রবাহমান, এটা তোমাকে কি করতে হবে, ভালো করে সাজিয়ে নিতে হবে। মানে নদী বয়ে যায় সমুদ্রের দিকে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভালোভাবে, মানে একটু কাব্যিক ভাবে লেখা আছে, বলা আছে। এবার এটা তোমাকে সাজিয়ে নিতে হবে যে নদী সমুদ্র অভিমুখে প্রবাহমান মানে কি, নদী বয়ে যায় মানে ফ্লো করে সমুদ্রের দিকে। তাহলে কি করবো, সাবজেক্ট কোনটা? নদী, তাহলে হচ্ছে রিভার। River flows toward তাহলে হচ্ছে রিভার ফ্লোজ। অভিমুখে সেটাকে কি বলা হয়, কোন প্রিপোজিশন? টুয়ার্ডস। তাহলে towards হচ্ছে রিভার টুয়ার্ডস। ফ্লোজ টুয়ার্ডস ওশেন। তার মানে মাছ জলে খেলা করে, পাখিরা আকাশে ওড়ে, তারপরে হচ্ছে জল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জমে, কি জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় মানে ফোটে। এই যে জিনিসগুলো সবই, এগুলো কি, এগুলো সব তোমাকে জেনে রাখতে হবে যে এগুলো সব প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রতিদিন আমরা খবরের কাগজ পড়ি। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। এবার দেখো যে জিনিসটাতে আমরা আসবো, ভালো করে দেখবে, সেটা হচ্ছে আমি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করা শেখাবো, কিভাবে করবে। যে আমি গল্প লিখি, আমি গল্প লিখি, এটা হচ্ছে সাবজেক্ট। লেখা, এটা হচ্ছে ভার্ব, গল্পটা হচ্ছে কি, অবজেক্ট। তাহলে কি হয়েছে? আই রাইট স্টোরি। এবার পরেরটাই কি দিয়েছে, যে আমি গল্প লিখি না। যেহেতু আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, মানে আমি যার ওয়াজ যার কিছু নেই, তাই কি করবে এই ক্ষেত্রে, ডু বা ডাজকে স্মরণ করবে। ঠিক আছে, ডু বা ডাজকে স্মরণ করবে। যদি ভার্বের শেষে এস বা ইয়েস থাকে তবে ডাজ, আদারওয়াইজ ডু। তাহলে আমি গল্প লিখি না, তার মানে কি হবে, আই ডু নট। আই ডু নট রাইট স্টোরি। আই ডু নট রাইট স্টোরি। পরেরটাই দিয়েছি, আমি কি গল্প লিখি। তাহলে কি যখন জিজ্ঞাসা চিহ্ন হয়, জিজ্ঞাসা চিহ্ন হলে কি হবে, আগে ভার্ব হয়, মানে এখানে অক্সিলারি ভার্ব আগে হবে। সেই কারণে যেন অক্সিলারি ভার্বকে আগে দিয়ে দাও, যে হচ্ছে ডু আই রাইট স্টোরি। ডু আই রাইট স্টোরি। তারপরে কি দিয়েছি, যে আমি কি গল্প লিখি না। তাহলে কি হচ্ছে, নেগেটিভটার ইন্টারোগেটিভ, মানে আমি গল্প লিখি না এখান থেকে আসছে। তাহলে এখানের কি করবে, জাস্ট ডুটাকে আগে দিয়ে দাও, মানে হচ্ছে ডু আই নট রাইট স্টোরি। ডু আই নট রাইট স্টোরি। অনেকে হয়তো বলবে ডু নট আগে হবে না, তাই বলবে, কিন্তু এখানে হবে না কেন, তার পরেরটাতে আসছি আমরা। তার আগে এইটুকু শুধু জেনে রাখো, আমি যে কথাটা কোন পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে প্রোনাউন। তাই তো, এটুকু জেনে রাখো, এটা হচ্ছে প্রোনাউন। তাই কি হচ্ছে, প্রোনাউন যদি থাকে কোনো জায়গায়, তাহলে হচ্ছে প্রোনাউন থাকলে প্রোনাউনের পরে নট বসে। প্রোনাউন থাকলে পরে হচ্ছে প্রোনাউনের পরে নট বসে, যেহেতু আই হচ্ছে প্রোনাউন, সেই কারণের জন্য ডু আই নট রাইট এ স্টোরি, মানে আমি কি গল্প লিখি না, সেটা হলো। এবার নেক্সট পরেরটা কি দেওয়া আছে, এটাতে টের পাবে না, তার পরেরটা যখন করবো তখন টের পাবে। আচ্ছা, সেই জন্য এটাকে না করিয়ে আগে এটা করাচ্ছি। ধরো এবার এই সেন্টেন্সটা আছে যে অমিত প্রতিদিন মাছ ধরে। তাহলে কি করব, যে অমিত
থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। জেনে রাখতে হবে যে অমিত এটা হচ্ছে একটা নাম বোঝাচ্ছে, মানে কোন পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে নাউন। অন্যদিকে কি হচ্ছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সেই কারণে অমিত ভার্বের শেষে এস বা ইয়েস হবে, মানে যে অমিত ক্যাচেস ফিশ এভরিডে। এবার কি আছে, অমিত প্রতিদিন মাছ ধরে না। তাহলে কাকে স্মরণ করতে বলেছি, প্রেজেন্ট ইনডিফিনাইটে ডু বা ডাজকে। তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস আছে, তাহলে আমরা কি করব, ডাজ ব্যবহার করব। মানে হচ্ছে অমিত ডাজ নট। এবার যেহেতু ডাজ নট হয়ে গেল, সেই কারণে জন্য আবার ক্যাচেস হবে না, ক্যাচই হবে। অমিত ডাজ নট ক্যাচ ফিশ এভরিডে। এবার পরেরটা দেখো যে অমিত কি প্রতিদিন মাছ ধরে। তার মানে কি হচ্ছে, অক্সিলিয়ারি ভার্বকে আগে দিলে কি হচ্ছে, ডাজ আগে আসছে, মানে হচ্ছে ডাজ অমিত ক্যাচ ফিশ এভরিডে। এবার নেক্সট পরের যে সেন্টেন্সটা আছে এইটাকে ভালো করে খেয়াল করবে, যে অমিত কি প্রতিদিন মাছ ধরে না। অমিত কি প্রতিদিন মাছ ধরে না, মানে এই সেন্টেন্সটা থেকে আসবে, তাই তো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, ডাজ নট যেটা আছে পুরোটাকে আগে বসিয়ে দেব, যে হচ্ছে ডাজ নট অমিত ক্যাচ ফিশ এভরিডে। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারলাম, অমিত আগেই বলেছি মনে রাখতে, সেটা হচ্ছে অমিত হচ্ছে নাউন। তাহলে কি হলো, যে নাউন যদি থাকে কোনো জায়গায়, তাহলে নাউনের আগে নট বসবে। বোঝা গেল, যদি প্রোনাউন থাকে প্রোনাউনের পরে নট বসবে, আর যদি নাউন থাকে নাউনের আগে নট বসবে। মানে কোনো জায়গায় যদি কোনো নাম থাকে, কিছু থাকে, নাম থাকে, তাহলে সেই ক্ষেত্রে ডাজ নটটা আগেই বসিয়ে দেবে, মানে যে ডাজ নট অমিত ক্যাচ ফিশ এভরিডে। কিন্তু আগেরটাই প্রথমে যেটা ছিল আমি ছিল, মানে আই ছিল, আইটা হচ্ছে প্রোনাউন, সেই কারণের জন্য কিন্তু ওখানে ডু নট হয়নি, অর্থাৎ ডু আই নট হয়েছে। ভালো করে একবার দেখে নাও, যে ডু আই নট রাইট স্টোরি, এটা হয়েছে। তো ডেসক্রিপটিভ রাইটিং এর ক্ষেত্রে কিন্তু এইগুলো দেখা হবে, যদি ইন্টারোগেটিভ বা নেগেটিভ এরকম সেন্টেন্স তৈরি করতে দেয়। তাহলে এইটা তোমরা টোটালটা তোমাদের জন্য আছে, এটা তোমরাই বলবে যে সে সর্বদা পুষ্টিকর খাবার খায়। পুষ্টিকর খাবার যখন বলে দিয়েছে ইটসই বলে, অসুবিধা নেই। তাহলে কি হচ্ছে, হি অলওয়েজ ইটস হেলদি ফুড বলতে পারো, বা হচ্ছে নিউট্রিশিয়াসও বলতে পারো, নিউট্রিশিয়াসও। এবার সে সর্বদা পুষ্টিকর খাবার খায় না, তাহলে কি হবে, হি He অলওয়েজ do not. He does not eat, ইটস আছে তো এখানে, তাহলে ডু নট কেন হবে, ডাজ নট। does not eat He does healthy not. food always. লিখলাম না। এবার এটা আছে, সে কি সর্বদা পুষ্টিকর খাবার খায়, তাহলে কি আগে আসবে, So does ডাজ Does আগে আগে আসবে। আসবে, he not? মানে যে ডাজ হি অলওয়েজ ইট হেলদি ফুড। এবার এইটা ভালো করে বিবেচনা করে বলবে কি হবে, যে সে কি সর্বদা পুষ্টিকর খাবার খায় না, মানে আমাদের আসবে এই জায়গাটা থেকে, যে সে সর্বদা পুষ্টিকর খাবার খায় না, এখান থেকে আসবে। ডাজ নট আগে একসঙ্গে বসে যাবে নাকি পরে বসবে, Does he Does he not হবে? না স্যার, ডাজ হি নট হবে। তাহলে ডাজ হি Does he নট Does he not? অলওয়েজ ইট হেলদি ফুড। কেন হলো, মানে ডাজ নট কেন হলো না, Pronoun আছে, plural আছে, he টা। pronoun আছে স্যার, pronoun। সেটা Pronoun এর pronoun। জন্য। আছে। তাহলে দেখো প্রথমটাই বেশি কঠিন, সেই জন্য এটা মানে অনেকগুলো করিয়ে দিলাম প্রেজেন্ট ইনডিফিনাইটের, আশা করি আর ভুল হবে না। এবার পরের গুলোতে কিন্তু আর নাউন প্রোনাউনের কেস বলবো না, সব জায়গাতেই ওই শুধু নেগেটিভ ইন্টারোগেটিভ যেটা আছে ওই চতুর্থ নম্বরে যেটা করাচ্ছি, মানে নেগেটিভ ইন্টারোগেটিভ, ওটার ক্ষেত্রেই শুধু মনে রাখতে হবে, আর বাকিগুলো কোনো অসুবিধা নেই। এবার